আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি হাবিবা। ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও পরিষ্কার করলেন ভোটের সময়। আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আঞ্চলিক ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে এসব কথা বলেন তারা। মাহিদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের তৃতীয় ধাপের সংলাপের দ্বিতীয় দিনে বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা। যাতে কোনো জায়গা দিয়ে কেউ কোনো জুলাই সনদ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এখান থেকে বের হওয়ার উপায় নেই। যে সমঝোতার রাস্তা শুরু হয়েছে তা থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। সবকিছু মন মতো না হলেও দেশ ও জাতির স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ছাড় দিতে বললেন তিনি। সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদের, এইটি আর কিচ্ছু না। বাকিটা আমরা জানি। স্বৈরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া, প্রত্যেকটা, কোনো দিক থেকে সে যেন আর বাইরে না পারে। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু দ্বিমত করে সমাপ্ত করতে পারবো না। প্রধান উপদেষ্টা বলেন, জাতির সত্যিকারের নবজন্ম হবে নির্বাচনের মধ্য দিয়ে। ফেব্রুয়ারির প্রথমার্ধেই মহোৎসবের নির্বাচন হবে। উৎসব এখান থেকে সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটা পরিষ্কার করে হবে। আর বাকিগুলো হলো ডিটেলস। এইটি হলো পথ। আমরা হাইওয়ে বানিয়ে ফেলেছি, এই পথেই আমরা যাব। পথ ঠিক আছে, তারপরে এখন এখান থেকে কোথায় সাইনবোর্ড কি দিতে হবে সেগুলো পরের কথা। জুলাই সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত বিএনপি। আলোচনায় যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে তা বাস্তবায়ন হবে বলেই আশা দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোনো রকমের একটা অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হয়, সেটা ফেসিবাদ চেষ্টা করছে। যদি আমরা এরকম কোনো কর্মকাণ্ড করি যে ফেসিবাদী শক্তি সুযোগ পাবে, আশকারা পাবে, সেটা আমাদের জাতীয় জীবনের জন্য অনেকে বলছে যে এটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হবে। আমি মনে করি এটা রিজিওনাল সিকিউরিটি থ্রেটও হতে পারে। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণতন্ত্র বাধাগ্রস্ত হয় এমন কোনো খারাপ নজির যাতে স্থাপন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে রাজনৈতিক দলগুলোকেই। যা অর্জন করেছি তাকে সামনে নিতে আমাদের এই ঐক্য বজায় রাখতে হবে, এই ঐক্য অব্যাহত রাখতে হবে, এই ঐক্যকে অগ্রসর করে নিয়ে যেতে হবে। মাহিদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। উচ্চকক্ষে পিআর ও জুলাই সনদ কার্যকর সহ 5 দফা দাবিতে 3 দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস। ঘোষণা অনুযায়ী আগামী 18 সেপ্টেম্বর ঢাকায় এবং 19 ও 26 সেপ্টেম্বর সারা দেশে ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। দুপুরে রাজধানীর পুরানা পল্টনের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের আমির মাওলানা মামুনুল হক। এ সময় আসন্ন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান, জাতীয় পার্টি ও 14 দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবিও জানানো হয়। দাবি আদায়ে যুগোৎপদ আন্দোলনের বিষয়ে জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর নেপালের সরকার পতন যেন একই কায়দায়, একই ছকে, একই সুতায় গাঁথা। খুব ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যায়, পরপর 3টি গণ অভ্যুত্থানে সফল হয়েছে তরুণ জেনজিদের হাত ধরে, যাদের লক্ষ্য স্বৈর শাসকদের মিথ্যা অহমিকা শৃঙ্খল ভেঙে পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামীর উন্নত দেশ গড়া। এসব গণ অভ্যুত্থান দেখে প্রত্যেক রাষ্ট্রনায়ককে শিক্ষা নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন শাকিলা করিম। 9 জুলাই 2022 সংকটের ভেতর দিয়েই শ্রীলঙ্কায় মানসিকভাবে শক্তিশালী একদল তরুণ তরুণীর হাতেই 9 জুলাইয়ের জন্ম। তীব্র গণ আন্দোলনের মুখে পতন হয় শ্রীলঙ্কা সরকারের। ভারত মহাসাগর সাক্ষী দিনটি আপাদমস্তক অহিংস প্রতিবাদের এক বিশুদ্ধ সুনামি ছিল কলম্বোর বুকে। বিক্ষুব্ধ জনতা নিরাপত্তা বেষ্টনী গুড়িয়ে দিয়ে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করে সেখানে অবস্থান করে। রচিত হয় নতুন ইতিহাস। গেল বছর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বাংলাদেশে। 35 দিনের টানা আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে পালান টানা 17 বছর ক্ষমতায় থাকা স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেও মুখ্য ভূমিকায় জেনজি।
সবেমাত্র 4 দিন আগে 9 সেপ্টেম্বর আন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সহ মন্ত্রিপরিষদ সদস্যরা পদত্যাগ করেন। জেনজির নেতৃত্বে কাঠমান্ডু থেকে শুরু হওয়া বিক্ষোভ একদিনে ছড়িয়ে পড়ে পোখারা, বিরাটনগর, ভরতপুর সহ 77 জেলার রাজধানীতে। কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর সেখানে সেনাপ্রধান পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পুরো ঘটনায় যেন ঢাকার ঘটনার পুনরাবৃত্তি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মূলত শাসকের স্বৈরাচারী মনোভাব গণ অভ্যুত্থানের জন্য দায়ী। বাংলাদেশের প্রেক্ষাপটও তেমনই ছিল। মানুষের জন আকাঙ্ক্ষার সাথে সংগতিপূর্ণ হচ্ছে না। অবশেষে এই ধরনের পপুলিজম বা আমরা যাকে এখন তন্ত্র বলি বা স্বৈরাচার বলি, এগুলো পতন অনিবার্য হয়ে উঠতেছে। যেমন শেখ হাসিনা গণতন্ত্রের নামে উনি আমাদেরকে 16 বছর শাসন করলেন, অথচ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। প্রতারণার মাধ্যমে তিনি নির্বাচন পরিচালনা করলেন। পরপর 3টি দেশে পট পরিবর্তন ঘটে যাওয়া ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধানদের জন্য অ্যালার্মিং। তাই এ থেকে শিক্ষা নেয়ার পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তাদেরকে দমানো অনেক কঠিন এবং সবশেষে যেটা দেখি সেটা হলো যে তাদের দেশপ্রেম যেটা আছে, এই দেশপ্রেম বিশুদ্ধ এবং নিখুঁত। আগামী দিনের দেশের জন্য, রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য যে মেসেজটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে অন্যায়, অবিচার, দুর্নীতি এটা করা যাবে না, এবং এটা যারাই করবে তারাই আগামী প্রজন্ম এবং বর্তমান যে জেনজি প্রজন্ম তাদেরকে খুব কঠোর ভাবে তাদেরকে ফেস করতে হবে। এসব ঘটনা শিক্ষা দেয় পুরাতন জরাজীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে এসে দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয়ে তরুণরাই আত্মত্যাগ করছে। শাকিলা করিম, RTV, ঢাকা। রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় মিলিয়ে জাতীয়তাবাদী শক্তিকে তাড়ানোর নীল নকশা করছে কিনা তা দেশের মানুষকে ভাবাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, দেশে উগ্রবাদের উত্থান ঘটলে তার পরিণতি ভয়াবহ হবে। ইসলাম প্রতিষ্ঠান নামে মৌদুদীতন্ত্র প্রতিষ্ঠা হবে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির নেতা। তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচনে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে তা অবশ্যই ধরা পড়বে। আমাদের দেশকে কেউ যদি এটাকে কারো অঙ্গরাজ্য বানাতে চায়, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল তাদের সাথে আপোষ করবে না। ছাত্রলীগের নেতা সেজে ক্যাম্পাসে অবস্থান করে হেলমেট পরে গণতান্ত্রিক কর্মী, ছাত্রদল সহ অন্যদেরকে আঘাত করেছেন। আবার শেখ হাসিনার পতনের পর আসল রূপ নিয়ে যারা ছাত্র শিবির হয়ে গেলেন, এই যে ঘটনা, এই ঘটনা আপনার জনগণের কাছে উন্মোচিত হচ্ছে। বন্ধু, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেট নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এরপরেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু করেন প্রার্থীরা। সংশোধিত তফসিল অনুযায়ী 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 8টি একাডেমিক ভবনে ভোট গ্রহণ করা হবে। এদিকে আজ থেকে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। চাকসু ভবনের 2য় তলা থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত সংগ্রহ করা যাবে মনোনয়নপত্র। জমা দিতে হবে 17 সেপ্টেম্বর বিকেল 3:30টার মধ্যে। একটি শান্তিপূর্ণ, উৎসবমুখর, গ্রহণযোগ্য, আমরা একটা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে পারবো বলে আমরা দৃঢ়ভাবে আশা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যার সমাধানে কাজ করবে নবনির্বাচিত ডাকসু নেতারা। ভিপি সাদিক কায়েম বলেন, আজ থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের জন্য কাজ শুরু হলো। ছাত্রছাত্রীদের সমস্যার সমাধান ও তাদের প্রত্যাশা পূরণে কাজ করবে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা শেষে এসব কথা বলেন তিনি। সকালে উপাচার্যের অফিস সংলগ্ন একটি কক্ষে এই সভা হয়। এতে GSSM ফরহাদ ও AGS মহিউদ্দিন খান সহ ডাকসুর নবনির্বাচিত নেতারা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী তাদের ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, তাদের একাডেমিক সমস্যা, ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যা, ক্যাম্পাসে তার একজন আপন বড় ভাই থাকলে অথবা তার ছোট ভাই থাকলে, বোন থাকলে, যেভাবে সে শেয়ার করে তারা যেন আমাদের সাথে শেয়ার করে এবং আমরা প্রত্যেকটা প্রবলেম আমরা অ্যাড্রেস করতে চাই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোনো সমস্যায় পাশে থাকার ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কল্যাণে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন প্রদান উপলক্ষে বিকেলে মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে একথা জানান ঢাবি শিবির নেতারা। বিশ্ববিদ্যালয়ের 5টি ভবন, কার্জন হল, মোকাররম ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, টিএসসি ও বিজনেস ফ্যাকাল্টিতে এই ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে। শিক্ষার্থী বান্ধব রাজনীতির মাধ্যমে ছাত্র রাজনীতির আমূল পরিবর্তন করতে চান বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি ও ডাকসু জিএস এস এম ফরহাদ। নারী শিক্ষার্থীদের জন্য যে প্রয়োজনীয় যে ভেন্ডিং মেশিন, সেই মেশিন 5টি স্থানে দেওয়ার জন্য আমরা আজকে কাজ শুরু করেছি। আমরা শিক্ষার্থীদের জানাতে চাই যে তাদের যে কোনো সমস্যায় আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। ডাকসুর জায়গা থেকে আমরা কোনো দলীয় বিবেচনা করি না। এখানে শিবির, ছাত্রদল, বাম সংগঠন, বাকচাষ সবাই শিক্ষার্থী হিসেবে প্রত্যেকের সহযোগিতা আমাদের দরকার, প্রত্যেকের পর্যালোচনা আমাদের দরকার, পরামর্শ দরকার, অভিযোগ দরকার। সবাই মিলে আমরা ক্যাম্পাসটা করবো। এখানে কোনো দলের এজেন্ডা সার্ভ করার জন্য ডাকসু আসে নাই। মানবতা বিরোধী অপরাধ করলে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার কেবল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হতে পারবে, অন্য কোথাও নয় বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এতে আইনি কোনো বাধা নেই বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এদিন ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলা, চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ সহ আরও কয়েকটি মামলার বিচারিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। জি এম মাহমুদ জানাচ্ছেন এরই বিস্তারিত। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আন্দোলন দমনের নামে 1400-র অধিক ছাত্র জনতাকে হত্যা এবং 20,000-এর অধিক মানুষকে আহত করা হয়। এই হত্যাযজ্ঞের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রধান এবং একমাত্র কারণ ছিল যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখা। আন্দোলন চলাকালে 5 আগস্ট সাভারের আশুলিয়ায় হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর মামলায় রোববার ট্রাইব্যুনাল 1-এ সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। বক্তব্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে যথেষ্ট তথ্য-উপাত্ত প্রসিকিউশনের হাতে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। আমাদের কাছে যে ধরনের এভিডেন্স আছে সেগুলো কোনো বিচ্ছিন্ন এভিডেন্স নয়, এগুলো অকাট্যভাবে প্রমাণ করার মতো, যার মাধ্যমে আমরা এই বিচারটাকে অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করতে পারবো এবং দুনিয়ার যে কোনো আদালতেই যাওয়া হোক না কেন এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের সাজা নিশ্চিত করা সম্ভব। এ সময় জুলাই হত্যাযজ্ঞের মামলায় জড়িত সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচার আলাদা ট্রাইব্যুনালে হবে কিনা এমন প্রসঙ্গে তাজুল ইসলাম জানান, তাদের বিচারও এখানেই হবে, এতে আইনি কোনো বাধা নেই। আলাদাভাবে এই আইনে উল্লেখ করা হয়েছে এই ডিসিপ্লিন ফোর্সের বা আর্মড ফোর্সেস লোকদের বিচার কেবলমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হতে পারবে, অন্য কোথাও নয়। সেটা কোনো আভ্যন্তরীণ সামরিক আদালতে নয়, বাংলাদেশে প্রচলিত যে সমস্ত ফৌজদারি আদালত আছে সেখানেও এটা করা সম্ভব নয়। এই আইনটা খুবই সুস্পষ্ট। এদিন ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় এবং চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ হয়। এছাড়াও কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় হাসানুল হক ইনু ও মাহবুবুল আলম হানিফ সহ 5 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দেয় এবং মেহেরপুরের এক হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে সময় বাড়িয়ে দেয় ট্রাইব্যুনাল। জি এম মাহমুদ, RTV, ঢাকা। আইসিটি মন্ত্রণালয়ে কাজ না করে প্রকল্পের 513 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। এ ঘটনায় সহযোগী হিসেবে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ মন্ত্রণালয়ের আরও 16 জন কর্মকর্তার নামও এসেছে। ইতিমধ্যে নথি সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এদিকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে জনপ্রতি প্রায় ৭৯,০০০ টাকা খরচ হলেও রিক্রুটিং এজেন্সিগুলো আদায় করে প্রায় 5 লাখ টাকা করে। এভাবে প্রায় 1200 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 13টি এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে দুদক। রাজধানীর মোহাম্মদপুর খিলজি রোডে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের PKSF ভবন 2 সকালে উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি সকলকে উদ্যোক্তা হবার আহ্বান জানান। মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, কারোর চাকরি করার জন্য নয় বলে মন্তব্য করেন তিনি। এদিকে প্রযুক্তি সঠিকভাবে কাজে ব্যবহারের কথাও বলেন তিনি। এতে বহির্বিশ্বে দেশের অবস্থা আরও জোরালো হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। আমরা এই ভবনের উত্তরোত্তর সাফল্য কামনা করব এই উপলক্ষে। ক্রমেই এটা বড় হলো, এটার প্রচার হলো,
আমরা ওইটা প্রচার করলাম। বিদেশে যখন লোকজন আসে টাকার অভাবের কথা বলে আমরা যে এরকম পিকেএসএফ এর মতো তোমরা একটা করো, তাতে অনেক জায়গাতে পিকেএসএফ এর মতো এরকম প্রতিষ্ঠান করেছে তারা। এবার আমরা সবাইকে সে সুযোগ যেন দিতে পারি, যে উদ্যোক্তা হবার সুযোগটা তার আছে, সেই সুযোগটা নিল কিনা। এখনো বহু রকমের মানুষ উদ্যোক্তা হয়েছে, বহু রকমের। শেষ ইচ্ছে অনুযায়ী কুষ্টিয়ায় মা বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিন। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ। ঝুম বৃষ্টি মাথায় নিয়ে দুপুরে নানা শ্রেণী পেশার ও বয়সের মানুষ ছুটে আসেন প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে। তার এই শূন্যতা অপূরণীয় বলে মন্তব্য তাদের। আরও জানাচ্ছেন মারজান ইভান। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, গানের কথার মতোই পাখি শূন্য হলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন, যার কণ্ঠের সুবাদে এমন অসংখ্য গান প্রাণ পেয়েছিল বিশ্বজুড়ে। সেই প্রাণহীন দেহটি যখন কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছায়, মনে হলো প্রকৃতিও তার চোখের পানি ধরে রাখতে পারেনি। ঝুম বৃষ্টি উপেক্ষা করেই শহীদ মিনারে জমায়েত হয়েছিলেন রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিল্পী, কলাকৌশলী সহ সর্বস্তরের মানুষ। যারা এই ফরিদা পারভিন, যিনি কিংবদন্তি একজন লালন গায়িকা, যাকে সবাই আমরা লালন সম্রাজ্ঞী বলে জানি, সবাই তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। ফরিদা পারভিন একজন, আর সৃষ্টি হবে না। ফরিদা পারভিনের জন্যই আজকে ফকির লালন সাইজির গান সারা বিশ্বের দরবারে এত সমৃদ্ধ। লালনকে আমাদের নগর জীবনে প্রতিষ্ঠা দেওয়ার ক্ষেত্রে বারবার যে সংগ্রাম তিনি করেছেন, সেই সংগ্রামের মূল্য আমাদের দিতে হবে। শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়া হয় ফরিদা পারভিনের মরদেহ। জোহরের নামাজের পর তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর কুষ্টিয়ার উদ্দেশ্যে যাত্রা করে লালন সম্রাজ্ঞীর মরদেহবাহী গাড়ি। সেখানে বাদ মাগরিব আরেক দফা জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয় কুষ্টিয়া পৌর কবরস্থানে। ৭১ বছর বয়সী ফরিদা পারভিনের অসুস্থতা বেশ কিছুদিনের। কিডনির সমস্যা ও ডায়াবেটিস সহ নানান শারীরিক জটিলতায় নিরন্তর ভোগেন তিনি। সর্বশেষ গত বৃহস্পতিবার তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়া এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ৩ দিন পর শনিবার রাতে না ফেরার দেশে পাড়ি জমান এই শিল্পী। মারজান ইভান, RTV। রাজধানী সহ দেশের কয়েকটি জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বিকেল ৫:১৫টার দিকে হঠাৎই কেঁপে ওঠে বিভিন্ন এলাকা। বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্তত ৬ দেশে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯। এটির কেন্দ্রস্থল ছিল ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য আসামের ঢেকিয়াজুলিতে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পে ভারত সহ ৬ দেশ কেঁপে ওঠে। ভূমিকম্পটির উৎপত্তি বেশি গভীরে না হওয়ায় ভূমিকম্পের কেন্দ্রস্থলে তীব্র কম্পন অনুভূত হয়েছে। ট্যাক্স প্রক্রিয়া সহজ করতে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার তৈরি করা হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্স অনলাইনে নিতে চায় এনবিআর। অনলাইনে ট্যাক্স দিতে পারলে সরকার এবং ব্যবসায়ী উভয়ে লাভবান হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। TRMS সফটওয়্যার ট্যাক্স রিটার্নে মাইলফলক হিসেবে কাজ করবে, এতে দুর্নীতি কমবে বলে মনে করেন তিনি। ফিজিক্যাল ফাইল থাকলে অনেক সময় খুঁজে পাওয়া যায় না, এক জায়গা থেকে আরেক জায়গায় ডিসপ্লেস হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু ডিজিটাল পদ্ধতিতে সবকিছু আপনার সব ক্লায়েন্টের তথ্য রেকর্ডেডটা এখানে থাকবে, আপনার জন্য একটা মস্ত বড় সুবিধা হবে। আপনারা একটু আমাদেরকে একটু মানুষের জন্য আমরা কিছু করে যেতে যাচ্ছি, প্লিজ, কারণ পরে যেই সরকার আসুক সময় লাগবে, একটু বুঝতে সময় লাগবে। সদিচ্ছার ব্যাপার আছে। এখন বিধি বহির্ভূতভাবে শিক্ষক কর্মচারী নিয়োগের কারণে আর্থিক সংকটে পড়েছে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগম জানান, গত ১৭ বছর আওয়ামীপন্থী কুচক্রী মহল তিলে তিলে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েও ক্ষান্ত হননি। বর্তমানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উস্কে দিয়ে প্রতিষ্ঠানটি বন্ধের চেষ্টায় লিপ্ত বলে জানান তিনি। অভিযোগ করেন, আওয়ামী লীগের সাবেক এমপি মনিরুল ইসলাম মনুর ভগ্নী
কুলপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান হাওলাদার আওয়ামীপন্থী কিছু শিক্ষক ও অভিভাবক দিয়ে বিদ্যালয়ের পরিবেশকে অস্থিতিশীল করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সময় প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি রমিজউদ্দিন আহমেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। সর্বমোট মাসিক ব্যয়ের পরিমাণ 2025-26 অর্থ বছরের প্রথম 2 মাসে তৈরি পোশাক রপ্তানি থেকে বাংলাদেশের আয় করেছে প্রায় $869 কোটি, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 10.61% বেশি। রপ্তানিমুখী এই ধারা অব্যাহত রাখতে পণ্য বৈচিত্র্য, উচ্চ মূল্য সংযোজন এবং লজিস্টিক দক্ষতা বাড়ানোর উপর জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল মাহমুদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। তৃতীয় দফায় বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের দেয়া শুল্ক হার 35 থেকে কমিয়ে 20% নির্ধারণ করলে যুক্তরাষ্ট্র থেকে একের পর এক অর্ডার আসতে থাকে বাংলাদেশে। কর্মচাঞ্চল্য ফিরে পায় চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানের পোশাক কারখানা। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে, চলতি অর্থবছরের প্রথম 2 মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি হয়েছে $713 কোটি, যা গত অর্থবছরের প্রথম 2 মাসে ছিল $650 কোটি। বছরের ব্যবধানে 2 মাসে পোশাক রপ্তানি বেড়েছে 9.63%। একই সাথে 2 মাসে নিটওয়্যার পণ্য রপ্তানি হয়েছে $395 কোটি, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 9.11% বেশি। ওভেন ফেব্রিক পণ্য রপ্তানি হয়েছে $318 কোটি মূল্যের, যা আগের বছরের একই সময়ের চেয়ে 10.28% বেশি। নতুন ট্যারিফ ইমপ্লিমেন্ট হওয়ার পরে এই জায়গাটায় প্রবৃদ্ধিতে কোথায় গিয়ে দাঁড়ায়, সরকারের সহযোগিতায় এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে হয়তো আমরা এই প্রবৃদ্ধিকে অব্যাহত রাখতে পারবো। যখন যেভাবে হয় সেটাকে মোকাবেলা করে আমরা আমাদের সেই প্রবৃদ্ধিটাকে ধরে রাখার চেষ্টা করব। সময় মতো রপ্তানি আদেশ পাঠানো গেলে প্রবৃদ্ধি আরো বাড়বে বলছেন এই কর্মকর্তা। গ্যাস বলেন, তারপরে কাস্টমস এবং এনবিআর এর যেসব প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো যদি আমরা ঢাকার মতো যদি আমরা চট্টগ্রামও যদি সেই সুযোগ সুবিধাটা পাই তাহলে অনেকাংশে আমরা বেড়ে যাব। রপ্তানি লক্ষ্যমাত্রা ধরে রাখতে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের পণ্যের গুণগত মান উন্নয়নের পাশাপাশি সরকারের কূটনৈতিক সম্পর্ক জোরদারের পরামর্শ ব্যবসায়ীদের। সাকিব আল হাসান, RTV। বাংলাদেশের ওষুধ শিল্পে যুগান্তকারী সাফল্য অর্জন করেছে গ্লোব বায়োটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির উদ্ভাবিত কোভিড-19 টিকা বঙ্গোড্যাক্স যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ব লাভ করেছে। দেশের স্বাধীনতার পর এটি প্রথমবার কোনো ওষুধ উদ্ভাবনে অর্জিত মেধাস্বত্ব, যেখানে টিকার মৌলিক তত্ত্বের ভিত্তিতে 30টি আবিষ্কারের দাবি অনুমোদিত হয়েছে। দুপুরে গ্লোব বায়োটেক আয়োজিত সংবাদ সম্মেলনে ডক্টর কানক নাথ বলেন, গ্লোব বায়োটেক 2015 সালে ক্যান্সার, রক্তরোগ ও অন্যান্য জটিল অসুস্থতার জন্য গবেষণাগার স্থাপন করে। কোভিড-19 মহামারীর সময় ডক্টর কাকন নাগ ও ডক্টর নাজনীন সুলতানার নেতৃত্বে প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা জাতীয় প্রয়োজনে বঙ্গোড্যাক্স টিকা উদ্ভাবনের কাজ শুরু করে। ভারতে বসে শেখ হাসিনা দেশের নির্বাচন বানচালের চেষ্টা করছেন, সে বিষয় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, তার ফেরা নিয়েও আলোচনা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এ সময় তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে এস আলম গ্রুপের কর্ণধারের বৈঠককে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে এসব বিষয় নিয়ে বৈঠক করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। শেখ হাসিনা ওনার সাথে একটা বিশেষ শিল্প গোষ্ঠী, পত্রিকায় দেখেছেন আপনারা, এস আলম গ্রুপ, তারা সেখানে একটা মিটিং করছে, সমস্ত পত্রিকা আসছে। সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো। এটা তো একটা উদ্বিগ্নের জায়গা, সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।